আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি সাগুদানা দিয়ে 4টি খুবই মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করব। সবগুলোই যেমন হেলদি তেমনি খেতেও অনেক অনেক মজার। প্রথমে তৈরি করব সাগুদানার জেলো শরবত। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। তার জন্য মূল যে উপকরণ সেটা হচ্ছে সাগু আর সাগুদানা নিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ। সবার প্রথমে আমি জেলো তৈরি করে নিব। ঘরে জেলো তৈরি করাটা খুবই সহজ। আমি কয়েক প্রকারের জেলো তৈরি করব, তাই একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করব। প্রথমে নিয়ে নিব 1 কাপ, 2-3 কাপ পরিমাণ পানি। 3 কাপ পানির জন্য নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন, তবে আমি 1 কাপ পানির জন্য আধা কাপ পরিমাণ চিনি ইউজ করছি, তাই 3 কাপ পানির জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। এখানে আধা কাপ পরিমাণ আছে, 3টা আধা কাপের মাপে আমি চিনি ব্যবহার করছি। আর মূল যে উপাদান সেটা হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারও আমি 1 কাপ পানির জন্য ব্যবহার করব আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, তাই 3 কাপ পানির জন্য আমি ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। সেই সাথে ব্যবহার করব 2 চিমটি পরিমাণ লবণ, স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। লবণটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব। আগার আগার পাউডারের বদলে আপনারা চাইলে চায়না গ্রাসও ইউজ করতে পারেন অথবা হালাল জেলাটিনও ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র আগার আগার পাউডার ঘরে থাকলেই কিন্তু আপনারা খুব সহজেই জেলো তৈরি করে নিতে পারেন। সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিলাম। একদম স্মুথলি সবকিছু একসাথে মিলিয়ে নিতে হবে। এবারে চলে যাব চুলায়। এখন নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত রান্না করে নিব। যখন এরকম ফুটতে শুরু করবে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আর 2-3 মিনিট জাল করে নিব, অর্থাৎ মিশ্রণটা এরকম স্বচ্ছ হয়ে যাবে। মিশ্রণটা স্বচ্ছ হয়ে গেলে বোঝা যাবে যে হয়ে গেছে। 2-3 মিনিট পরে আমার মিশ্রণটা একদম স্বচ্ছ হয়ে গেছে। এই যে ফেনা উঠেছে, এর জন্য আমি 1 স্লাইস লেবু রস করে চিপে দিয়ে দিচ্ছি। ফেনাটা উঠেছে চিনি থেকে। তো মিশ্রণটা আমার তৈরি, একদম স্বচ্ছ হয়ে গেছে, মানে আমার মিশ্রণটা একদম তৈরি। এবারে এটা চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে আমি এক একটা পাত্রে নিয়ে নিব। গরম গরমই ঢেলে নিতে হবে। সবগুলাতেই দিয়ে দিলাম 6 চামচ পরিমাণ দিলাম। এবারে আমি এর মধ্যে কালার যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি এটাতে রেড কালার, 3 ফোঁটা দিয়ে দিলাম। এরপর এটাতে দিব গ্রিন কালার, তারপর দিব ইয়েলো কালার। ইয়েলো কালারটা একটু বেশি দিতে হবে কারণ এটা বেশি পাতলা। তারপর দিব অরেঞ্জ কালার। এবার মিলিয়ে নিব। এখন আমি ফ্লেভার যোগ করব। যেটাতে রেড কালার দিয়েছি সেটাতে দিব আমি স্ট্রবেরি ফ্লেভার, আর যেটাতে আমি গ্রিন কালার দিয়েছি সেটাতে দিব লেমন ফ্লেভার, আর যেটাতে ইয়েলো কালার দিয়েছি সেটাতে দিব বানানা ফ্লেভার অর্থাৎ কলার ফ্লেভার, আর যেটাতে আমি অরেঞ্জ কালার দিয়েছি সেটাতে দিব ম্যাঙ্গো ফ্লেভার। এখন আবারও মিলিয়ে নিব। ফ্লেভারটা আপনারা দিবেন কি দিবেন না সেটা যার যার পছন্দ, না দিলেও কোনো সমস্যা নেই। চাইলে আপনারা শুধুমাত্র লেবুর রস দিয়েও ঘ্রাণটা দিতে পারেন, অথবা চাইলে কোনো ঘ্রাণ না দিলেও চলে, তবে দিলে জেলোগুলো খেতে বেশ ভালো লাগে। সবকিছু আমি এখন মিলিয়ে নিলাম। এবার এটাকে আমি রেখে দিব 40 থেকে 45 মিনিট, অথবা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। ফ্যানের বাতাসে রেখে দিলে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এটা খোলা জায়গায় এমনিতে রেখে দিলে কিন্তু এটা জমে যাবে। তো ফিরে আসছি তাহলে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম। জেলিগুলো জমে গেছে। এই যে এখন এগুলোকে আমি কেটে নিব। যে যেরকম সাইজ খুশি সেভাবে কেটে নেওয়া যায়। আমি এগুলোকে মোটামুটি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিলাম। এখন এগুলো খুলে নেওয়ার পালা। এক পাশ থেকে এভাবে জাস্ট যে কোনো কিছু দিয়ে তুলে দিলেই এভাবে আলগা হয়ে যায়। বাস, আমার জেলোগুলো তোলা হয়ে গেল। এবারে এগুলো এক একটা পাত্রে নিয়ে নিব। জেলগুলো অন্য পাত্রে নিয়ে নিলাম। এবার এগুলো ঢেকে রেখে দিব এক সাইডে এবং চলে যাব পরবর্তী স্টেপে। এবারে প্রথমে আমি 2 কাপ পরিমাণ দুধ চুলা অন করে জাল করে নিব 3 থেকে 4 মিনিট ধরে। এবারে অনবরত নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট রান্না করব। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আরো 3 মিনিট রান্না করে নিব। দুধটা যখন জাল করা হয় শুরুর দিকে একটু নাড়াচাড়া করে দিতে হয় যাতে হাঁড়ির নিচে জমে তারপরে এটা লেগে যেতে না পারে। একবার যদি লেগে যায় তাহলে কিন্তু সেটা পুড়ে যায়, তারপরে আস্তে আস্তে দুধের মধ্যে সেটা চলে আসে। এর জন্য শুরুতে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তারপর চুলার আঁচটা লোতে রেখে রান্না করতে হবে। 2-3 মিনিট রান্না করে নিলাম। দুধটা ফুটতে শুরু করেছে। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি এবার একটু পরপর নেড়ে চেড়ে আরো 3 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা কমিয়ে আমি আরো 3 মিনিট দুধটাকে জাল করে নিলাম। দুধটা একটু ঘন হয়েছে আর কমেও গেছে। এ পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিব 1-2-3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং গুঁড়া দুধটা একটু দুধের সাথে মিলিয়ে নিব।
তারপর জাল করা দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে দুধটা খুব সহজেই ঘন হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়েও দিতে পারেন অথবা বাড়িয়েও দিতে পারেন। মাঝারি একটা মিষ্টি আমি চাচ্ছি, তাই 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সেই সাথে 4টি এলাচি আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একত্রে দুধটাকে 8-2 মিনিট রান্না করে নিব। খুব বেশি ঘন করা যাবে না, যেহেতু আমি শরবত বানাবো। জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আরও 3 থেকে 4 মিনিট দুধটাকে আমি জাল করে নিলাম। অনেকটাই ঘন হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ঘন করবো না, যেহেতু শরবত বানাবো। এ পর্যায়ে আমি এলাচিগুলি তুলে ফেলে দিব, কারণ এলাচির ঘ্রাণটা কিন্তু দুধের মধ্যে চলে এসেছে। এবারে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিব। লবণটা যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন, অনেকে মিষ্টিতে লবণ খায় না। অল্প একটু দিলাম, মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য আমি লবণটা যোগ করলাম। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিব। তারপর এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব আরো ঠান্ডা হওয়ার জন্য। এবারে সাগু সেদ্ধ করে নিব। আধা কাপ পরিমাণ সাগু সেদ্ধ করতে লাগবে 2 লিটার পরিমাণ পানি। এবার এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন এরকম টকবক করে ফুটতে থাকবে, ফুটন্ত পানিতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সাগুদানা। এবার নাড়তে থাকবো। সাগুদানা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়তে থাকতে হয়, তা না হলে নিচে লেগে যায়। এবং সাগুদানা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই পানি একটু বেশি করে দিতে হবে। আমি আধা কাপ সাগুদানার জন্য 2 লিটার পানি ইউজ করেছি। কখন বোঝা যাবে যে সাগুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দিব। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে সাগুদানা সেদ্ধ হয়ে যায়। সাগুদানা রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা প্রথম দিকে হাই হিটে দিয়ে 2-3 মিনিট ঘন ঘন নেড়ে রান্না করতে হয়। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে রান্না করতে হয়। 10 মিনিট পর চেক করে দেখব সাগুদানাগুলি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়নি এখনো। এই যে ভেতরে সাদা সাদা অংশটা, সেটা অনেকটাই রয়ে গেছে। সাগুদানার ভিতরে সাদা অংশটা যখন বিন্দুর মতো হয়ে যাবে তখনই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি রান্না করে নিব, আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। আরো 5 মিনিট পর চেক করে দেখব সাগুদানাগুলো ভিতরের সাদা অংশটা অনেকটাই চলে গেছে, একদম বিন্দুর মতো লাগছে দূর থেকে। এখন আমি এগুলোকে ছেঁকে নিব, স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। কলের পানিও দিতে পারেন, কয়েকবার পানি চেঞ্জ করে নিলে হবে। এভাবে 2-3 বার আমি সাগুদানাটাকে ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে, যাতে সাগুদানার মধ্যে যে স্টার্চগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। এবার সাগুদানাটাকে একপাশে রেখে দিব। তো আমার সাগুদানার শরবত তৈরি করার জন্য সবগুলো উপকরণ রেডি। এখানে আছে ঘন ঠান্ডা করা দুধ, আছে জ্যালো, আর আছে সেদ্ধ করা সাগুদানা। এবার আমি সবকিছু একসাথে মিলিয়ে নিব। একটা বড় মিক্সিং বোল নিলাম, এর মধ্যে প্রথমে দুধটা ঢেলে নিব, কিশমিশগুলো এর মধ্যে নিয়ে নিব, সেদ্ধ করা সাগুদানা, একটা মোটামুটি মাঝারি সাইজের কলা আমি এরকম লম্বালম্বি ভাবে 2 টুকরা করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে এই যে জ্যালো মিলিয়ে নিব। এবারে গ্লাসে ঢেলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার সাগুদানার জ্যালো শরবত। এভাবে রমজানে ইফতারিতে আমরা সাগুদানার এই জ্যালো শরবতের রেসিপিটি রাখতে পারি, যেটা খেলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, প্রাণটা জুড়িয়ে যাবে। তো আশা করছি সাগুদানা জ্যালো ডেজার্ট বা সাগুদানার জ্যালো শরবতের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং গরমে খুবই আরাম পাবেন। এবার তৈরি করব লাউ আর সাগু দিয়ে লাউ সাগুর পায়েস। লাউ সাগুর পায়েস রান্না করতে এখানে আমি একটা কচি লাউয়ের 3 ভাগের 1 অংশ খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। একদমই কচি লাউ, বিচিগুলি একদমই কচি আছে। লাউ দিয়ে পায়েস রান্না করতে লাউ একদম কচি হলে পায়েসটা খেতে বেশি ভালো হয়। আর সেই সাথে নিয়েছি আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সাগু। সাগুটাকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। সাগুর ভিতর কিন্তু অনেক স্টার্চ থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে সাগুটা। এখন আমি লাউটাকে গ্রেটারের সবচেয়ে ছোট ছিদ্রটা দিয়ে এভাবে লম্বালম্বি ভাবে গ্রেট করে নিব। এরকম ভাবে চিকন চিকন করে গ্রেট করে নিব। গ্রেট করে নিলাম, ভিতরের এই অংশটা ফেলে দিব, এটা আর কোনো কাজে লাগবে না। এখন ফুটন্ত গরম পানিতে গ্রেট করে নেওয়া লাউ নিয়ে নিব। নিয়ে এটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে লাউটা বেশি নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর পানি থেকে ছেঁকে তুলে নিব। এখন আমি একটা হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে নিব। আমি প্যাকেটের দুধ দিয়ে করব। এখন চুলাটা জ্বালিয়ে দুধটাকে জাল হওয়ার জন্য বসিয়ে দিলাম। এক চুলায় দুধ জাল হতে থাক, আরেক চুলায় আমি বাকি প্রসেসগুলো করে নিব। এর মধ্যে দুধটা জাল হতে হতে ঘন হয়ে যাবে। আরেকটা চুলায় আমি একটা সসপ্যানের মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি ফুটতে দিয়ে দিলাম।
পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা সাগু। এখন সাগুটাকে সেদ্ধ করে নিব ফুটন্ত পানিতে 5 মিনিট মাঝারি আঁচে জাল করলেই সাগুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর সাগু সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিব। ছাকার জন্য আমি একটা হাঁড়ির উপরে স্ট্রেনার নিয়ে নিলাম। এখন সাগুটা ছেঁকে নিব এবং কিছু কলের পানি দিয়ে সাগুটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে এর মধ্যে যদি কোনো অতিরিক্ত স্টার্চ থেকে থাকে সেটাও যাতে চলে যায়। এই যে অবশিষ্ট সাগুটা রয়ে গেল। এখন এটা পানি যেটুকু আছে সেটুকু ছাকা হয়ে যাবে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে একটু ভেজে নিব। কিশমিশগুলি ভাজা হলে তুলে নিব। এখন রয়ে যাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দিব সেই ছেঁকে নেওয়া গ্রেট করা লাউ। আমি এটাকে এভাবে মুঠ করে চেপে চেপে যতটা সম্ভব পানিটা বের করে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। ঘিয়ের মধ্যে ভেজে নিলাম, তাতে করে লাউয়ের যে একটা ঘ্রাণ আছে সেটা ঘিয়ের ঘ্রাণে চলে যাবে। এখন এটাকে পাশের চুলায় রেখে দিয়ে দুধটাকে রেডি করব। দুধটাকে আমি প্রায় 10 মিনিট ধরে জাল করে নিলাম। এখন এটাকে ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ গুঁড়া দুধ। অল্প অল্প করে দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নিব, কারণ দুধটা গরম আছে। অনেক সময় গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে পরে সহজে মিশতে চায় না, তাই অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। এবং দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা অপশনাল, আপনারা যদি মিষ্টিতে লবণ না খান তাহলে না দিলেও চলবে। তবে যে কোনো মিষ্টি আইটেমের মধ্যে লবণটা দিলে মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন দুধটাকে আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব, তাতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আরও 5 মিনিট পর দুধ ঘন হয়ে গেলে দিয়ে দিব সেই ঘিয়ে ভাজা গ্রেট করা লাউ। এখন কিন্তু লাউ কুচিটা একদম আলাদা আলাদা হয়ে গেছে। সেই সাথে দিয়ে দিব সেই যে সিদ্ধ করে নেওয়া সাগুদানা, মিলিয়ে নিব। এখন লাউ কুচি আর সাগুদানাকে আরও 5 থেকে 10 মিনিট দুধের সাথে জাল করে নিব। লাউ আর সাগুদানা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নিলাম। অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটার থিকনেস আরও বাড়ানোর জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে একটা বাটিতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, এটা কেনা চালের গুঁড়া, ভিজিয়ে এটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন এটাকে সাগুদানা, লাউ আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে এটা ঘন হয়ে যাবে। এটা অপশনাল, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। দুধটা আরেকটু জাল করে নিলেই এটা কিন্তু ঘন হয়ে যাবে। আর আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে করেন তাহলে চালের গুঁড়ার পরিমাণ আর পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলেই হবে। কিছুক্ষণের মধ্যেই অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার রান্নাটা প্রায় ডান। এখন সবার শেষে দিয়ে দিব ছোট এলাচের গুঁড়া, দিয়ে ভালো করে মিলিয়ে নিব। যেহেতু এর মধ্যে আর কোনো ফ্লেভার আমি ইউজ করিনি, তাই ছোট এলাচের গুঁড়াটা দিলাম। আমার পায়েসটা রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। এখন এর উপরে দিয়ে দিব সেই ভেজে নেওয়া কিশমিশ। চারপাশে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। এখন ইচ্ছে করলে এরকম মিক্সড ফ্রুট দিয়েও সাজানো যায়, এটা আপনাদের নিজেদের পছন্দ। আমি কিছু মিক্সড ফ্রুট মাঝখানে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, যেহেতু এটা একদম সাদা জিনিস। তৈরি হয়ে গেল লাউ আর সাগুর খুবই মজাদার একটি রেসিপি, লাউ সাগুর পায়েস। এভাবে লাউ সাগু দিয়েও কিন্তু আমরা পায়েস খেতে পারি। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভেজিটেবলস সবগুলোই আছে, তাই শুধু এই পায়েসটা খেলেই কিন্তু সবকিছুই খাওয়া হয়ে যায়। তো আশা করছি যে কোনো অকেশনে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এবার তৈরি করব সাগুদানার ব্রোকেন গ্লাস পুডিং। এটা যেমন দেখতে অনেক সুন্দর, খেতে খুবই খুবই মজার, বাচ্চারা খুবই পছন্দ করে খায়। এর জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ সাগুদানা। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবারে সাগু সিদ্ধ করে নিব। আধা কাপ পরিমাণ সাগু সিদ্ধ করতে লাগবে 2 লিটার পরিমাণ পানি। এবার এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন এরকম টকবক করে ফুটতে থাকবে, ফুটন্ত পানিতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সাগুদানা।
এবার নাড়তে থাকবো। সাগুদানা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়তে থাকতে হয়, তা না হলে নিচে লেগে যায়। এবং সাগুদানা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই পানি একটু বেশি করে দিতে হবে। আমি আধা কাপ সাগুদানার জন্য 2 লিটার পানি ইউজ করেছি। কখন বোঝা যাবে যে সাগুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দিব। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে সাগুদানা সেদ্ধ হয়ে যায়। সাগুদানা রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা প্রথম দিকে হাই হিটে দিয়ে 2-3 মিনিট ঘন ঘন নেড়ে রান্না করতে হয়। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে রান্না করতে হয়। 10 মিনিট পর চেক করে দেখবো সাগুদানাগুলি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়নি এখনো। এই যে ভেতরে সাদা সাদা অংশটা, সেটা অনেকটাই রয়ে গেছে। সাগুদানার ভিতরে সাদা অংশটা যখন বিন্দুর মতো হয়ে যাবে তখনই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি রান্না করে নিব, আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। আরো 5 মিনিট পর চেক করে দেখবো সাগুদানাগুলো ভিতরের সাদা অংশটা অনেকটাই চলে গেছে, একদম বিন্দুর মতো লাগছে দূর থেকে। এখন আমি এগুলোকে ছেঁকে নিব, স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। কলের পানিও দিতে পারেন, কয়েকবার পানি চেঞ্জ করে নিলে হবে। এভাবে 2-3 বার আমি সাগুদানাটাকে ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে, যাতে সাগুদানার মধ্যে যে স্টার্চগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। এবার সাগুদানাটাকে একপাশে রেখে দিব, চলে যাব পরবর্তী স্টেপে। এবারে একটা হাঁড়িতে নিয়ে নিব 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, একবার ফুটিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এবং 1 চিমটি লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টির স্বাদটা বেড়ে যায়, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবার আমি দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। 1 লিটার দুধকে আমি আধা লিটার করে নিব। ফিরে এলাম 1 লিটার দুধ জাল করার পর, যখন অর্ধেক লিটার হয়ে গেছে, অনেকটাই কমে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে একদম ঠান্ডা করে নিব। দুধটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, একদম নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে। ফিরে এলাম দুধটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবারে এর সাথে যোগ করব আগার আগার পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে কিছুটা কম নিয়েছি এবং আধা টেবিল চামচের চেয়ে একটু বেশি নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে মিলিয়ে নিতে হবে। এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, এর সাথে সাথে মিলিয়ে নিতে হবে। এখন এটাকে চুলায় বসিয়ে ফুটে আসা পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। রান্না অনবরত করতে হবে, বন্ধ করা যাবে না। যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে যোগ করব সিদ্ধ করে রাখা সাগু। এবার মিলিয়ে নিব। এখন আর 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিব অনবরত নেড়ে চেড়ে। সাগুদানাটা দিয়ে আরো 2-3 মিনিট আমি রান্না করে নিলাম নেড়ে চেড়ে অনবরত। এবার চুলা বন্ধ করে দিয়ে এটাকে মোটামুটি ঠান্ডা করে নিব, একদম পুরো ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা করে নিব নেড়ে চেড়ে। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে আবার সর পড়ে যাবে উপরে, তাই 1 মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। একদম পুরো ঠান্ডা করা যাবে না, কুসুম গরম হওয়া পর্যন্ত ঠান্ডা করে নিব। এখন যেই পাত্রটাতে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিব সেই যে বানিয়ে রেখেছিলাম জেলো, সেই জেলো। মোটামুটি ঠান্ডা করা দুধটা আমি মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। ভুলবশত আমি রেকর্ডারে চাপ দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। মোল্ডার মধ্যে আমি জেলোগুলো দিয়ে ফ্রিজে রেখেছিলাম, তাহলে দেওয়ার সাথে সাথে আর জেলোগুলো গলে যাবে না। এবার আমি উপর দিয়ে কিছু জেলো দিয়ে দিব। এবার এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিট। 30 মিনিটে ইনশাল্লাহ জমে যাবে। 30 মিনিট পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার সাইড থেকে একটু আলাদা করে নিব ছুরির সাহায্যে। এখন এটাকে মোল্ড আউট করে নিব একটা প্লেট উপরে দিয়ে। এবার এটাকে উল্টিয়ে নিব। বিসমিল্লাহ। দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি কেটে নিব। এভাবে আমরা জেলো দিয়ে এবং সাগু দিয়ে ব্রোকেন গ্লাস সাগুর পুডিং তৈরি করতে পারি, যেটা দেখতেও সুন্দর, খেতেও অনেক অনেক মজার। বাচ্চারা খুবই পছন্দ করে। তো আশা করছি সাগুর এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবার শেষে তৈরি করব সাগুদানার ফ্রুট ডেজার্ট। এই ডেজার্টটাও খুবই হেলদি আর খুবই মজার। তো সাগুর ডেজার্ট তৈরি করতে মূল যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়েছি। এছাড়াও আরো কিছু উপকরণ লাগবে, সেগুলো রান্নার সময় আমি দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ, অর্থাৎ তরল দুধ। সেই সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সাগুদানা। আমি এখানে বড় সাগুদানাটা নিয়েছি। এখন বাংলাদেশেও এরকম বড় সাগুদানা পাওয়া যায়, বড় বড় স্টেশনারি দোকানগুলোতে এবং সুপার শপেও পাওয়া যায়। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ এবং 1 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা, যেটাকে চিয়া সিডও বলা হয়। এই হচ্ছে আমার মূল উপকরণ। এবারে আমি তোকমা দানাটা ভিজিয়ে নিব। আগে থেকে ভিজিয়ে রাখলে এটা ফুলে যাবে। 1/4 কাপ পুরো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার এটাকে এমন এক সাইডে রেখে দিব। 10 মিনিটের মধ্যেই এটা একদম ফুলে 4 গুণ হয়ে যাবে। এখনই ফুলতে শুরু করেছে অলরেডি। এবারে আমি কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখবো। কর্নফ্লাওয়ার আর তোকমা দানা ভিজিয়ে রাখলাম। এবারে চলে যাচ্ছি সরাসরি চুলায়। প্রথমে সসপ্যানে নিয়ে নিচ্ছি ফুটানো তরল দুধ 2 কাপ পরিমাণ।
এর সাথে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি মিলিয়ে যাবে। মিলানো হয়ে গেলে এখন আমি চুলাটা অন করে নিব। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু দুধটা আমি আগেই ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, তাতে করে দুধটা মোটামুটি ঘন হয়েছে। এবং ঘন হওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, তার সাথে যোগ করেছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। সুতরাং দুধটা মোটামুটি এখনই ঘন। দুধ যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কনডেন্স মিল্ক। মিষ্টির জন্য কনডেন্স মিল্কটা দিচ্ছি, আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে স্বাদ অনুযায়ী চিনিটাও অ্যাড করতে পারবেন, তবে কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা ভালো আসে আর দুধটা বেশ ঘন হয়। কনডেন্স মিল্কটা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে জাল করে নিলাম। এবারে যোগ করব 1 চিমটি লবণ, জাস্ট স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য। এবারে যোগ করব সেই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু পানির নিচে জমে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অবশ্যই এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে জমে যায়। দিয়ে এবার নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। খুব বেশিক্ষণ নেড়ে নেওয়ার দরকার নেই, 2 মিনিট নেড়ে চেড়ে নিলেই দুধটা রেডি হয়ে যাবে। 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবারে যোগ করব ভ্যানিলা এসেন্স, খুব বেশি না, অল্প একটু, প্রায় 1/4 চা চামচের মতো মিলিয়ে নিলাম। আমার ডেজার্টের জন্য দুধটা রেডি। এবার চুলাটা বন্ধ করে দিব। এখন এই দুধটাকে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এরই মাঝে আমি সাগুটা সেদ্ধ করে নিব। 1/3 কাপ পরিমাণ সাগু সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব সাগু। একটু নেড়ে চেড়ে সাগুটাকে সেদ্ধ করে নিব। যেহেতু মোটা দানার সাগু, রান্না হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। সাগুদানাটা যখন সেদ্ধ হবে সেটা বোঝার উপায় হচ্ছে সাগুদানাটার বেশিরভাগ অংশ স্বচ্ছ হয়ে যাবে এবং অল্প একটু দানার মতো সাদা থাকবে। আর সাগুদানা সেদ্ধ করতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে হয়, আর একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। প্রায় 15 মিনিট পর সাগুদানাগুলার এই অবস্থা হয়েছে। এই যে একটু একটু ভেতরে সাদা সাদা লাগছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। আমার 15 মিনিট সময় লেগেছে। আমি এর মাঝে আরো 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, তা না হলে কিন্তু এটা একদম ঘন হয়ে যেত এবং একটার সাথে আরেকটা লেগে যেত। তাই আরো পানি অ্যাড করেছি, অর্থাৎ আমি টোটাল 5 কাপ পরিমাণ পানি এর সাথে অ্যাড করেছি। এখন আমি এটাকে স্ট্রেনারে ছেঁকে নিব। এবার এই দানাগুলোর মধ্যে ঠান্ডা আমি খাওয়ার পানি দিয়ে দিচ্ছি, তাহলে এটা রান্নার প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং সাগুদানাগুলো একটার সাথে আরেকটা আর লেগে থাকবে না। এরই মাঝে আমি ফ্রিজ থেকে সেই যে রান্না করা দুধটা সেটা বের করে এনেছি। এখন এই সেদ্ধ করা সাগুটা ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দিব। দেখুন একদম পুরোপুরিভাবে দানাগুলো আলাদা আলাদা হয়ে আছে এবং ঝরঝরা হয়ে গেছে আর পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে গেছে। কিছুটা সাদা আছে, এটাই সাগুদানা সেদ্ধ হওয়ার পারফেক্ট লক্ষণ। এখন আমি এই সেদ্ধ করা সাগুদানা রান্না করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব সেই যে ভিজিয়ে রেখেছিলাম তুকমা দানা, সেটা। এখন তুকমা দানা আর সাগুদানা নেড়ে চেড়ে দুধের সাথে মিলিয়ে নিব। সাগুদানার এই মিশ্রণটার সবকিছু একসাথে মিলিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে করে এরকম অবস্থা হয়েছে, ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু ফল, দিয়ে দিচ্ছি কিছু কলা, কিছু কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, কমলা। সবগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন খাওয়ার সময় খেতে যেন কষ্ট না হয়। সবুজ আপেল, লাল আপেল, কিছু খেজুর, এরকম করে বিচিটা বাদ দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আবারও মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন এটাকে যেই গ্লাসে করে পরিবেশন করব সেই গ্লাসে নিয়ে নিব। এখন এর মধ্যে উপরে ফ্রুট দিয়ে দিব। সবার উপরে কিছু চেরি কুচি দিয়ে দিব। তো এভাবে আমরা চাইলে ইফতারিতেও সাগুদানার ডেজার্টের এই রেসিপিটা রাখতে পারি, যেমনি হেলদি তেমনি খেতেও অনেক মজা। হাতের কাছে যা যা ফল আছে সেগুলো দিয়েও এই ডেজার্টটা তৈরি করে খেতে পারবেন। যেহেতু সাগুদানা খুবই হেলদি একটা খাবার, এর সাথে আছে তুকমা দানা এবং সেই সাথে আছে বিভিন্ন রকমের ফল। চাইলে আমরা খুবই হেলদি এই ডেজার্টটি ইফতারিতে রাখতে পারি। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে। তো এভাবেই আমি এক এক করে সাগুদানা দিয়ে 4 রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলোই যেমন হেলদি তেমনি খুবই মজার। আশা করছি এই রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।